নেহা হাসলো অমিতের বাচ্চামো কথায়। নেহার মা জাকিয়া তখন ডাকলো সবাইকে নাস্তার টেবিলে। সবাই খেতে বসলো। জাকিয়া বেগম নেহার জন্য তার টাকি মাছ ভর্তা করেছে। নেহার যে খুবই পছন্দ। মেয়ের প্লেটে গরম গরম ভাত বেড়ে তার পছন্দের মাছ ভর্তাটুকু পেটে দিল। নেহা তা দেখে খুশি হয়ে বলল, ওয়াও মা, মাছ ভর্তা, থ্যাংক ইউ মা। মেয়ের কথায় জাকিয়া মমতাময় হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে অমিত বলে উঠল, আমু, তোমার মেয়ে মহারানী সেবা হলে এই গরিব অসহায়ের উপর একটু দয়া দীক্ষা করো। আল্লাহর ওয়াস্তে একটু খাবার আমাদের পাতে দাও। তোমার তো মেয়ে ছাড়া আর কাউকেই চোখে পড়ে না। এত কেন অবিচার আমাদের সাথে? ভাইয়ের কথায় নেহা হেসে দিয়ে অমিতের মাথায় আলতো করে চাপড় মেরে বলল, কি রে, এত হিংসে কেন তোর? মা আমাকে না হয় একটু বেশিই ভালোবাসে, তাই বলে তুই হিংসে করবি? অমিত তখন নাক মুখ কুঁচকে পড়ল। একটু? কি যে বলো না আপু, আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় এই বাড়িতে আশ্রিতা, আর তুমি হলে মহারানী। আমাদের থাকতে দিচ্ছ, এটাই আমাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য টাইপ অবস্থা। ছেলের কথায় জাকিয়া বেগম ধমক দিয়ে বলে উঠল, এই অমি, খাবার সময় এত কথা বলতে নেই বলছি না। চুপচাপ খাবার খেয়ে নে, তোর স্কুলের সময় হয়ে গেছে। মেয়েটা আজ নতুন কাজে যাচ্ছে, ওকে বিরক্ত করিস না তো, খেতে দে ওকে। অমিত তখন বলল, না উঠেলা, এখন কথাও বলতে পারবো না বান্দা, মানবতা আজ কোথায়? নেহা হাসলো ভাইয়ের কথায়। সে জানে তার মা তাকে আসলে একটু বেশি ভালোবাসে, সব সময় চোখে চোখে রাখে। তাই একা একা কোথাও যেতে নিলেও তার চিন্তা শেষ থাকে না। আজও কত চিন্তা করছে সে। নতুন জায়গায় তার মেয়ে যাবে, এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। খাওয়া দাওয়া শেষে নেহার বাবার সাথে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরোতে নিলে জাকিয়া বেগম চিন্তিত মুখে বাবার উদ্দেশ্যে বলে উঠল, সাবধানে নিয়ে যেও আমার মেয়েকে, আর দিয়েই চলে আসবে না। ভেতরে গিয়ে ওর কাজকর্ম শুরু না করা পর্যন্ত তুমি ওখানেই থাকবে। নেহা মুচকি হেসে দুহাতে তার মাকে জড়িয়ে ধরে বলল, আরে আমার লক্ষ্মী মা, এত চিন্তা করো না তো, আমার কিছু হবে না। তুমি শুধু দোয়া করে দাও তোমার মেয়েকে, তাহলেই হবে। নেহা যাই বলুক, তাতে তার মায়ের চিন্তাগ্রস্ত চেহারা যেন প্রভাব পড়ল না। তবুও জোরপূর্বক হেসে মেয়েকে বিদায় দিলেন। নেহা হাসপাতালে এসে কাজে জয়েন করেছে প্রায় 30 মিনিটের মতো। আর এরই মাঝে সে তার সহকর্মীদের সাথে পরিচিত হয়ে নিয়েছে। তাকে হসপিটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আজ প্রথম দিন বলে তার তেমন কোনো কাজ নেই, শুধু হসপিটালের নিয়মকানুন আর রোগীদের ওয়ার্ড কেবিনগুলো ভালোভাবে বুঝে নিচ্ছে, যাতে কাজের সুবিধা হয় তার। তাই সবগুলো ওয়ার্ড কেবিন ঘুরে ঘুরে দেখতেছে, আর রোগীদের সাথেও কথাবার্তা বলতেছে, আর তার সাথে কার কি অসুখ তা জানার চেষ্টা করছে। এভাবে ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা কেবিনের সামনে এসে থেমে যায় সে। কেবিনটা দেখে কেমন অন্য সব কেবিনের চেয়ে ভিন্ন মনে হচ্ছে তার কাছে। এই হসপিটালে যতগুলো কেবিন দেখেছে সেগুলোর থেকে অনেকটা ভিন্ন এই কেবিনটা। নেহার একটু কৌতূহল জাগলো ভেতরে কি আছে তা দেখার জন্য, আর কোনো রুগী আছে কিনা তা জানতে। নেহা আস্তে করে দরজা হাতল ধরে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে দেখার চেষ্টা করলো। ভেতরে নজর যেতেই কিছুটা চমকে উঠল সে। কেবিনের ভেতর ফ্লোরে একটা লোকের মাথা নুয়ে বসে থাকা দেখতে পেল সে। লম্বা এলোমেলো জটলা পাকানো চুলে ঢেকে আছে তার মুখটা, আর পরনে হসপিটালের রোগীর পোশাক। হাঁটুর ভাঁজে মাথা ঠেকিয়ে বসে আছে সেই লোকটা। নেহা বুঝতে পারল লোকটাও এই হসপিটালে কোনো রোগী হবে। বাকিদের মতো তার সাথেও কথা বলতে এগিয়ে গেল নেহা। মৃদু কদম বাড়িয়ে লোকটির সামনে এসে দাঁড়ালো সে। আস্তে করে ডাকলো, এই যে শুনছেন, কি হয়েছে আপনার? কিন্তু বিপরীতে লোকটির কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নেহা এবার লোকটির সামনে হাঁটু ভেঙে বসল। লোকটির কাঁধে আলতো করে হাত রেখে ডাকলো আবারও, শুনুন, বলুন আপনার কি সমস্যা? লোকটি এবার মাথা তুলে তাকালো। নেহার হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল হঠাৎই। লোকটির ওই রক্তিম লাল চোখে নজর পড়তেই নেহার বুকের মাঝেই অকারণে কেমন ধুপ করে উঠল। চুলের মতো লোকটির দাড়িও মোচ বড় বড় হয়ে এলোমেলো জটলা পাকিয়ে মুখ ঢেকে গেছে। শুধু লোকটির রক্তিম ওই চোখ দুটোই দেখা যাচ্ছে, যে চাহনি তীব্র ঘাতক। লোকটা স্নেহার দিকে তাকিয়ে কেমন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার চোখে মুখে অদ্ভুত খুশি ছেয়ে গেল, কেমন যেন আচমকা অনাকাঙ্ক্ষিত কোনো মূল্যবান বস্তু দেখা পেল, যার অপেক্ষা তার হাজার জনম ধরে ছিল। লোকটি কেমন অস্বাভাবিক ভঙ্গিমায় হেসে দুহাতে নেহার মুখটা ধরল। ঘাবড়ে গেল নেহা অনেকটা। লোকটা পাগলের মতো অস্বাভাবিক সুরে বলতে লাগলো, নূর, মাই অ্যাঞ্জেল, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমার হিরোকে ছেড়ে কেন চলে গিয়েছিলে তুমি?
আমার আমার অ্যাঞ্জেল এসে গেছো, আমার অ্যাঞ্জেল এসে গেছে, হ্যাঁ অ্যাঞ্জেল এসে গেছে। কথাগুলো বলতে বলতেই লোকটা আচমকা নেহার সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। তারপর জাপটে ধরলো বুকের মাঝে শক্ত করে, আর পাগলের মতো হেসে বলতে লাগলো, আদিল, হ্যাঁ আমার অ্যাঞ্জেল এসে গেছে, এসে গেছে আমার অ্যাঞ্জেল। নেহা যেন থমকে গেল হঠাৎই, স্তম্ভিত হয়ে গেল সে। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তারপর সে বুঝতে পারল লোকটা হয়তো মানসিক রোগী, তাই এমন বিহেভ করছে। নেহা তাই লোকটাকে সামলাতে শান্ত সুরে বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি আপনার অ্যাঞ্জেল না, আমি নেহা, এই হসপিটালের নতুন নার্স। আর কথা শুনে লোকটি তাকে টেনে ধরল। হঠাৎ যেন লোকটির মুখমণ্ডলে সহসাই পরিবর্তন ঘটল। হিংসা হয়ে উঠল তার চোখ মুখ, চোখ দুটো আরো ভয়ঙ্কর লাভায় ছেয়ে গেল। দেখতে দেখতে হিংসতা ছেয়ে গেল তার সর্বত্র। আর হঠাৎই সে গলা চেপে ধরল নেহার। আঁতকে উঠল নেহা, ভয় পেয়ে গেল ভীষণ। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু ছাড়ল না লোকটা, বরং আরো হিংস্র কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? আমার কাছে শুধু আমার অ্যাঞ্জেলের আসার অধিকার আছে। তুই কেন এলি? আমার অ্যাঞ্জেল যদি রাগ করে আর না আসে, তোকে আমি মেরেই ফেলবো। নেহা ভয়ে জমে গেল, চোখে মুখে রক্ত জমে গেল তার, নিঃশ্বাসও যেন আটকে আসছে তার। চোখের সামনে আঁধার ছেয়ে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ওই হিংস্র মানবের কাছ থেকে পেরে উঠতে পারল না সে। জীবনের শেষ বুঝি হতে চলল তার। ঠিক তখনই দরজা দিয়ে দৌড়ে ভিতরে ঢুকলো দুটো লোক, সাথে হসপিটালে কিছু স্টাফও এলো। দুজন লোকটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করলো, তাও যেন লোকটি শক্তির সাথে পেরে উঠতে পারল না তারা। অনেক কষ্টে লোকটির হাত থেকে নেহাকে ছাড়তে সক্ষম হলো তারা। তবুও লোকটি আবারও ক্ষেপে বাঘের মতো তেড়ে আসতে চাইলো তার দিকে। তাকে ধরে রাখা দুজন লোক তাকে টেনে সরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আদি, আদি ওকে ছাড়, শান্ত হ। কোনো মতেই যেন লোকটির হিংস্রতা কমছেই না। নেহা ভয়ে কুকড়ে গেছে কেমন করে। তার সহধর্মী নার্সরা এলো তাকে ধরল। তখন নেহার নজর পড়ল লোকটি হাতে পায়ে লোহার শিকল পরানো। অন্য এক নার্স গিয়ে লোকটিকে একটা ইঞ্জেকশন পুশ করল। তার প্রভাবে লোকটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আর এক সময় তো ঘুমিয়ে পড়ল সে। পাশে দুজন ধরে রাখা তাকে বিছানায় শুয়ে দিল। আর নেহাকে তখন তার সহকর্মী নার্স ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আর ফিসফিস করে বলল, নেহা তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না এই রোগী কতটা ভয়ঙ্কর মানসিক রোগী? দেখছো না সে কোলে বেঁধে রাখা হয়েছে? কত মানুষকে যে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করেছে এই লোক। শুধু ডক্টর আর ওনার এই দুই বন্ধু ছাড়া কেউ যাওয়ার সাহস পায় না তার কাছে। খবরদার আর কখনো এসো না এই কেবিনে। কথাগুলো বলতে বলতে নিয়ে গেল নেহাকে। নেহা যেতে যেতে তাকিয়ে দেখলো বেডে শুয়ে থাকা ওই ভয়ঙ্কর লোকটাকে। আর নেহার বুকের মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওই লোকটার জন্য কেমন যেন লাগছে। এটা সহানুভূতি নাকি অন্য কিছু তা এই মুহূর্তে বোধগম্য হলো না নেহার। আবির আর বিহান বসে আছে জ্ঞানহীন আদিলের পাশে। প্রিয় বন্ধুর এমন করুণ পরিস্থিতি দেখতে হবে তা কখনো ভাবেনি তারা। বুকটা ফেটে যায় তাদের আদিলের এই অবস্থা দেখে। জীবন হঠাৎ এভাবে মোড় ঘুরাবে তা কখনো ভাবেনি তারা। 2 বছর পূর্বে সেই অ্যাক্সিডেন্টে সবকিছু তছনছ হয়ে যায়। সেদিন অনেক খোঁজার পরও আদিলকে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। তবে আদিলের পাশে দরজাটা খোলা থাকায় গাড়ি গড়িয়ে যাওয়ার সময় আদিল দরজা দিয়ে নিচে পড়ে যায়। তাই ওকে পাওয়া গেলেও নূরকে আর পাওয়া যায় না। সবাই বুঝে যায় কার ব্লাস্ট হওয়ার সাথে সাথে নূর না ফেরার দিকে চলে গেছে। টানা 3 দিন পর জ্ঞান ফিরে আদিলের। কিন্তু জ্ঞান ফিরলে আর কি হবে? যখন সে জানতে পারে তার নূর আর নেই, তার অ্যাঞ্জেল আর নেই, তখন কি আর আদিল ঠিক থাকে? এমনিতেই মাথায় আঘাত পেয়ে অসুস্থ ছিল, তারপর নিজের প্রাণভোমরাটাকে কাছে না পেয়ে উন্মাদ হয়ে যায় আদিল। ধীরে ধীরে ভয়ঙ্কর মানসিক রোগীতে পরিণত হয় সে। আর এতটাই ভয়ঙ্কর হয় যে ভাঙচুর করে, সবাইকে মেরে ফেলতে চায়। আর সবচেয়ে বেশি নিজেকে মেরে ফেলতে চায়। বারবার নিজেকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে সে। একবার তো কাঁচের টুকরো দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সকল প্রকার চিকিৎসা করে তাকে ছাড়িয়ে তুলতে পারেনি, বরং দিনকে দিন আরো অবনতি হয়েছে তার। আর এভাবে চলতে চলতে এমন পরিস্থিতি হয়ে যায় যে ওকে শেকলে বেঁধে রাখতে হয়। একটু আগেই আবির আর বিহান ডক্টরের সাথে কথা বলছিল আদিলের ব্যাপারে। ডক্টর জানিয়েছে আদিলের শারীরিক অবস্থা খুবই খারাপ হচ্ছে দিনকে দিন। হাড় দুর্বল হয়ে যাচ্ছে তার। এভাবে চলতে থাকলে তাকে বেশি দিন বাঁচানো যাবে না। এই কথা শুনে আরো ভেঙে পড়ে ওরা। ওর বন্ধুটার সাথে এমনটা না হলে কি চলতো না? আবির বিহান দুজনেই চোখের পানি।
আদিল এই অবস্থা আর সইতে পারছে না তারা। আবিরের নজর গেল মেঝেতে, যেখানে আদিল মেঝেতে হাতে শিকল দিয়ে খোদাই করে নূরের মুখে স্কেচ বানিয়েছে। শুধু মেঝেতে না, কেবিনের প্রতিটা জায়গায় এমন স্কেচ আরও নূরের নামে ভরে আছে। আর সেদিকে তাকিয়ে থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। ঢকিলে বেদনার্ত কণ্ঠে বলল আবির, এমন কেন হয় রে বিহান? যারা প্রচুর ভালোবাসে তারা কেনই বা এত কষ্ট পায়? কষ্ট তো আমার মতো খারাপ মানুষদের পাওয়া উচিত। তাহলে আমার বন্ধুটা কেন পাচ্ছে? কেন? বল না রে বিহান। বিহান আঙুলের সাহায্যে চোখের পানি মুছে বলল, কেন হয় তা তো জানি না, তবে কষ্ট কতটা হয় তা তো দেখতেই পাচ্ছিস। আবির ঝট করে নজর তুলে তাকালো বিহানের দিকে, যেন সে বিহানের ইঙ্গিত বুঝল। আবির হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে অতি দ্রুত পকেট থেকে ফোন বের করে তড়িঘড়ি করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই অস্থির কণ্ঠে বলল আবির, আন্নি, আমি তোকে হারাতে চাই না আন্নি। তুই তোর বাবা ঠিক করা বিয়েটা করিস না। ভালোবাসা হারালে অনেক কষ্ট হয় আন্নি। আমি ওই কষ্ট পেতে চাই না। আহানার চোখে পানি, তবে প্রাপ্তির অশ্রু। সে অশ্রু সজল চোখে হেসে বলল, এত দেরি করলেন কেন এটা বলতে? অনেক অপেক্ষা করিয়েছেন আমাকে। যাক, অবশেষে বলছেন তো। আচ্ছা, আদি ভাইয়া এখন কি অবস্থা? আবি তখন বলল, ভালো না আন্নি, একদমই ভালো না। আমার বন্ধুটা বোধ হয় বাঁচবে না রে। আর এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে? ফোনের ওপাশ থেকে আহানা বলে উঠল, ভেঙে পড়েন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় দেখিয়ে দিবেন। হসপিটালে ডিউটি শেষ করে বাইরে আসতেই নেহার সামনে এলো পাভেল। পাভেলের মুখে রয়েছে অমায়িক হাসি। নেহার সামনে প্রকট হয়েই তার হাসিটা আরো বিস্তৃত করে বলল, হেই টুনটুনি। নেহা একটু চমকানো হাসি টেনে বলল, আরে তুমি কখন এলে? পাভেল বলল, এই তো মিনিট পাঁচেক হবে। নেহা বলে উঠল, তো ভেতরে আসনি কেন এতক্ষণ? প্রতি উত্তরে পাভেল বলে উঠল, তোর জন্য অপেক্ষা করছিলাম সারপ্রাইজ দেব বলে। টুনটুনি নতুন জীবনের দিন আমি আসবো না তা কি হয়? তা কেমন গেল তোর প্রথম দিন? পাভেলের প্রশ্নে হঠাৎ ওই পাগল লোকটার কথা মনে পড়ে গেল নেহার। হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। তা দেখে পাভেল বলে উঠল, কে রে, কি ভাবছিস টুনটুনি? নেহা তখন মাথা নেড়ে বলল, না না, কিছু না, সব ভালোই ছিল। পাভেল বলল, আচ্ছা চল তাহলে বাড়ি যাওয়া যাক। পাভেল নেহার হাত ধরে সামনে এগোলো। কিছুটা দূরেই পাভেলের বাইক দাঁড় করানো ছিল, সেদিকেই তারা যাচ্ছে। পাভেল নেহার ছোটবেলার বন্ধু। শুধু বন্ধু না, দুই পরিবার তাদের বিয়ে কথাও সেই অনেক আগেই পাকা করে রেখেছে। এখন শুধু শুভ দিনে অপেক্ষা তাদের। পাভেল নেহার হাত ধরে নিয়ে এসে তার বাইকের পেছনে বসালো। নেহার হাতে হেলমেট ধরিয়ে দিয়ে সে নিজেও উঠে বসলো সামনে। নিজের হেলমেটটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাওয়ার আগে কোথাও যাবি নাকি? প্রথম দিনে ট্রিট নিতে পারিস চাইলে, আজকে ফ্রি অফার আছে, মিস করলে কিন্তু পাবি না। নেহা হালকা হেসে বলে উঠল,